চলছে ঈদে মিলাদুন্নবীর র্যালি, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হ্যালো, রয়েছেন সেখানে, আমরা যুক্ত হচ্ছি সৈকতের সাথে। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আয়োজনের বিস্তারিত তথ্য একটু আপনার কাছে জানতে চাই। কারা কারা অংশ নিচ্ছেন এই র্যালিতে আজ? এখন র্যালি শুরু হয়ে গেছে। সরোবরী উদ্যান থেকে র্যালি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। এই মাইজ ভান্ডারির যে র্যালিটি, আনন্দ শোভাযাত্রা, এই র্যালিটি সরোবরী উদ্যান থেকে দোয়েল চত্বর, সরোবরী উদ্যান থেকে দোয়েল চত্বর র্যালিটি যাচ্ছে হাইকোর্ট হয়ে, আবার কিন্তু সরোবরী উদ্যানে আসবে। আমি যদি আপনাদের দেখাই যে র্যালি চলছে, এই র্যালিতে এই মাইজ ভান্ডারির শত শত আশিকিন যারা যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে, তারা কিন্তু এখন এই মিছিলে সমবেত হয়েছেন। নারায়ণ তকবীর, আল্লাহু আকবার বলে তারা কিন্তু মিছিল, এবং তারা আজকে এই মিছিলের আগে ডক্টর মোহাম্মদ সৈয়দ সাইফুদ্দিন আহমেদ, তিনি মাইজ ভান্ডারির এই পীরের অনুসারী, তিনি বলছিলেন যে আজকে সারা বিশ্বের, বাংলাদেশের সারা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে তাদের আজকের এই আয়োজন, এই আনন্দ শোভাযাত্রা একটি ইবাদত। যেহেতু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল জন্মদিন উপলক্ষে আজকে র্যালিটি বের হয়েছে। হাজার হাজার আশিকিন যারা এই মাইজ ভান্ডারির যে মুরিদ, আঞ্জুমানে রাহমানিয়া মাইনিয়া মাইজ ভান্ডারির যে মুরিদ, যারা সারা দেশ থেকে ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ঈদের মিলাদের নবী যোগ দিন গাউসুল আজম মাইজ ভান্ডারি যোগ দিন। ঈদে মিলাদুন নবী। ধন্যবাদ রাসূলের। তিনি শুনছিলেন যে ব্যানার নিয়ে, প্লেকার্ড নিয়ে, পতাকা নিয়ে, নিশান নিয়ে এই রহমানিয়া, আঞ্জুমানে রহমানিয়া মাইজ ভান্ডারির যারা আশিকিন, যারা মুরিদ, তারা এই মিছিলে সমবেত হয়েছেন। হাজার হাজার আশিকিন সারা বাংলাদেশে মাইজ ভান্ডারির যারা মুরিদ রয়েছিলেন, তারা কিন্তু সকালে এই আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে এই সরোবরী উদ্যানের যে মহাসমাবেশ, এখানে সমবেত হয়েছিলেন, এবং সেখান থেকেই তারা আজকের এই মিছিলে যোগ দিয়েছেন। এবং মিছিলটি এই সরোবরী উদ্যান থেকে বের হয়েছে। মিছিলটি এখন এখান দিয়ে দোয়েল চত্বর হয়ে, হাইকোর্টের প্রাঙ্গণ হয়ে, হাইকোর্টের সামনে দিয়ে, মৎস্য ভবন হয়ে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট দিয়ে মিছিলটি কিন্তু আবার যোগ দিবে সরোবরী উদ্যানে। সব বয়সের মানুষ কিন্তু এই মিছিলে এসেছে। যোগ দেন, যোগ দেন, যোগ দেন, যোগ দেন। সবাই কিন্তু দর্শক লিনে জানাচ্ছিলেন যে যারা এই মিছিলে এসেছেন তারাই কিন্তু এখন তাদের যে স্লোগান, নারায়ণ তকবীর, আল্লাহু আকবার, এছাড়া আরও যা যা স্লোগান রয়েছে সেগুলা দিয়ে, যে মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদের যে প্লে কার্ডের যে ব্যানার, সেটা নিয়েও কিন্তু এখানকার যা স্লোগানের মিছিলের যারা আগত আশিকান, যারা মুরিদ, তারা কিন্তু বের হচ্ছেন। তারা বলছেন যে আজকে ঈদে মিলাদুন নবী, আজকে পবিত্র দিন, আজকে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আজকে যেই জন্মদিন, 12ই রবিউল আউয়াল, এই উপলক্ষেই কিন্তু আজকে তাদের এই আনন্দ শোভাযাত্রা, এই আনন্দ র্যালিটি বের হয়েছে। এবং এই র্যালিটিতে দেখাচ্ছিলাম যে এই র্যালিতে কী পরিমাণ মানুষ হয়েছে। যেহেতু মাইজ ভান্ডারির যারা সারা বাংলাদেশের যারা অনুসারী, তারাই কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন। এবং এই মিছিলটি যেহেতু আজকে শনিবার, সাপ্তাহিক বন্ধের দিন, ঢাকা রাজধানীতে যাতে কোনো ধরনের যানজট যাতে না পোহাতে হয়, এই জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণ থেকেই কিন্তু তারা মিছিলটি বের করেছেন সরোবরী উদ্যানের। এবং এখান থেকে আস্তে আস্তে যেহেতু দোয়েল চত্বর দিয়ে যাবেন, এবং এই মিছিল বা এই শোভাযাত্রাটি বের হওয়ার আগেই কিন্তু এই মাইজ ভান্ডারির যে আওলাদ ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ, তিনি কিন্তু কথা বলেছেন। তিনি বলেছেন যে আজকে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ফতোয়া বিশ্বাস করে না, ইসলাম অশান্তি বিশ্বাস করে না। সেই বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ যাতে শান্তিতে, সমৃদ্ধিতে থাকে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই কামনাটাই কিন্তু আজকে তারা করছেন। এবং এই মিছিলের তাদের নিজস্ব ভলেন্টিয়ার রয়েছে, এবং মিছিলের আগে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য, যারা পুলিশ, তারাও কিন্তু রয়েছে মিছিল যাতে। এবং প্রায় 4-5 মিনিট আগে থেকেই কিন্তু মিছিলটি শুরু হয়েছে। এবং
এবং এই মিছিলে যে কয়েক হাজার আশিকিন বা মুরিদ বা মানুষ যারা যোগ দিয়েছেন একটু তাদের মুখে শুনবো কেন আজকে এখানে। জি জি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি এই তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবীর র্যালি চলছিল, আমরা সেখানকার তথ্য জানানোর চেষ্টা করছিলাম। আমাদের সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন। দর্শক, ঈদে মিলাদুন্নবীর আরও তথ্য জানাবো সংবাদের পরের অংশে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চলছে চুলচেরা বিশ্লেষণ। গুরুত্বপূর্ণ পদগুলোর কোন পদে কে যোগ্য তা নিয়ে চায়ের আড্ডায় উঠছে ঝড়। এদিকে শেষ মুহূর্তের প্রচার গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ডাকসু নির্বাচনে ভিপি পদে এবার বৈধ প্রার্থী 43 জন, তবে তাদের সবাইকে চেনেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী। ক্যাম্পাসের উৎসব মুখর প্রচারণায় আলোচনায় রয়েছেন হাতে গোনা কয়েকজন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে গত 21 আগস্ট রাতে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে ডাকসুর নির্বাচন কমিশন। আগামী 9 সেপ্টেম্বরের ভোটে 43 জনের নামই থাকবে ব্যালট পেপারে। এদিকে আচরণবিধি লঙ্ঘন করে ক্লাসরুমে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের বিরুদ্ধে। তার ক্লাসরুমে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দর্শক, ডাকসু নির্বাচনের গণসংযোগের খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সাজিদ, আজ তো ছুটির দিনে আসলে ক্যাম্পেইন কি শুরু হয়েছে কিনা এখনো জানাবেন, এবং সারাদিনে ক্যাম্পেইনের কি তথ্য রয়েছে একটু জানাবেন আমাদের। লাবণী, আপনি জানেন যে আসলে সাপ্তাহিক ছুটির সাথে সরকারি ছুটিও পড়েছে, যে কারণে ক্যাম্পাস একেবারেই বন্ধ। সকাল থেকে কোথাও আসলে শিক্ষার্থী নেই, তবে যারা আসলে প্রার্থী রয়েছেন প্রার্থীদের পক্ষ থেকে কিছুক্ষণ পর অর্থাৎ 12টার দিকে তারা হলগুলোতে প্রচারণা শুরু করবেন বলে এখন পর্যন্ত খবর রয়েছে। ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদ তিনি দুপুর 12টায় মহসিন হলে তিনি প্রচারণা করবেন। যেহেতু প্রচারণার মাত্র আর 2 দিন বাকি রয়েছে এবং কাল 7 তারিখ রাত পর্যন্ত প্রচারণার সর্বশেষ সময়, সেই কারণে কিন্তু প্রার্থীরাও আসলে একেবারে তাদের প্রচারণার দিক থেকে একেবারে মরিয়া। বিভিন্ন হলগুলোতে তার প্রচারণা শুরু করেছেন এবং সেই প্রচারণা কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলার নিয়ম রয়েছে। তবে যেহেতু আজকে ছুটির দিন, সেই কারণে ক্যাম্পাসে না করে প্রতিটি হলে কিন্তু এই প্রচারণা চালাবে। একই সাথে আগামীকাল রবিবার দুপুর 12টায় রিটার্নিং অফিসারের পক্ষ থেকে 5টি ফ্যাকাল্টিতে এই ভোট গ্রহণ এবং ভোটদানের সিস্টেম নিয়ে কিন্তু কালকে আলোচনা রয়েছে। সেখানে আসলে কীভাবে ভোটদান করা হবে সেই ভোটিং সিস্টেমটা কিন্তু ইতিমধ্যেই ওয়েবসাইটে দেওয়া হয়েছে, যেন ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে দ্রুততম সময়ের মধ্যে কীভাবে ভোটদান করতে পারেন সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই ভিডিও দেওয়া হয়েছে এবং দুপুর 12টায় সেই ফ্যাকাল্টিগুলোতে এটি নিয়ে আলোচনা চলবে। লাবণী। সাজিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই ডাকসু নির্বাচনের প্রচারণার আরও তথ্য আমরা আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করব। ডাকসু নির্বাচনের বিপুল অঙ্কের বাজেট নিয়ে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। প্রশ্ন উঠেছে অর্থের যৌক্তিক ব্যবহার ও স্বচ্ছতা নিয়ে। শিক্ষার্থীরা বলছেন ল্যাপটপ কেনা, গাড়ি ভাড়া, আপ্যায়ন ও বিবিধ খাতে ব্যয়ের যৌক্তিকতা খোলাসা করা জরুরি। যদিও আর অতিরিক্ত ব্যয়ের বিষয়টি নজরে এসেছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলছেন বিচার বিবেচনা করে যৌক্তিক অর্থ দেয়া হচ্ছে। রায়ান বিনামিনের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা, রাজশাহী ও নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের আমেজ চলছে। তবে নিয়মিত নির্বাচন না হওয়ায় আসন্ন নির্বাচনের বাজেট তৈরিতে দেখা যাচ্ছে জটিলতা। 3 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য খসড়া বাজেট প্রস্তুত করা হয়েছে, যার পরিমাণ 2,74,00,000 টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বাজেট 1,32,20,000 টাকা প্রস্তাব করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। তবে বাজেটের খাতগুলো খুঁটিয়ে দেখলে খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। এর মধ্যে সবচেয়ে আলোচনা হচ্ছে 8,08,000 টাকা ব্যয়ে 5টি ল্যাপটপ বা ম্যাকবুক কেনার প্রস্তাব। শুধু ভোট গ্রহণ ও গণনার কাজে কেন এত ব্যয়বহুল ল্যাপটপ প্রয়োজন, সেটাই মূল প্রশ্ন। নির্বাচনের দিন 4 বেলা খাবারের জন্য খরচ চাওয়া হয়েছে 10,19,000 টাকা। 2 দিনের জন্য মাইক্রোবাস ও পিকআপ ভ্যান ভাড়ায় 3,20,000 টাকা ও ব্যালট বাক্স পরিবহনে ব্যবহৃত গাড়ি ভাড়া বাবদ
3,64,000 টাকা ব্যয় ধরতে চায় নির্বাচন কমিশন। প্রায় 10 লাখ টাকা ব্যয় হবে ক্যামেরা ও মনিটর লাগাতে। এছাড়া 21টি হলে 2টি নির্বাচনী প্রচার বোর্ড বসাতে 3,77,000, ভোটের বুথের জন্য 2,20,000, নির্বাচনের আচরণবিধি নিয়ন্ত্রণ বাবদ 1,15,000, স্টেশনারি আর টকটস আইটেম বাবদ 1,74,000, নমিনেশন ফর্ম বাবদ 1,22,000, প্রিন্টার কলম প্যাড কিনতে 1,79,000 টাকা, ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টদের আইডি কার্ড ও প্রিন্টার কেনায় 1,02,000 টাকা চেয়েছে নির্বাচন কমিশন। আর বিবিধ খাতে বরাদ্দ রাখা হয়েছে 5 লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের ল্যাপটপ, স্টেশনারি আইটেম সহ কিছু বিষয় দিয়ে নির্বাচন পরিচালনা সম্ভব জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, নিম্নমানের কাজ দিয়ে অতিরিক্ত ব্যয় কোনোভাবেই কাম্য নয়। আজকে প্রক্টর অফিসে দেখলাম গুফনে বুট দেওয়ার জন্য কিছু অস্থায়ী ঘর বানানো হচ্ছে। ওখানে যে কাপড়গুলো ব্যবহৃত হচ্ছে খুবই নিম্নমানের, যেগুলো হচ্ছে এলাকার একটা রিক্সা সমিতিতেও এর থেকে ভালো কাপড় ইউজ করা হয়। তাইলে এই যে সব জায়গাতে নর্মাল জিনিস ব্যবহার করার পরেও 1,32,00,000 টাকাটা আসলে কোথায় যাচ্ছে, এটা শিক্ষার্থী হিসেবে আমারও প্রশ্ন। এই প্রশাসনের ওপরে আমাদের যে আস্থাটা আছে, আমরা সবসময় এইটা আশা করি যে এই প্রশাসন চাইবে যে ট্রান্সপারেন্সির সাথে এই খরচগুলো প্রয়োজনে শিক্ষার্থীদের সামনে উন্মুক্ত করে এবং এর যৌক্তিকতা প্রমাণ সাপেক্ষেই তারা এই বাজেটটা প্রণয়ন করবে। যদিও এসব বিষয়ে কথা বলতে রাজি হননি জাকসুর সদস্য সচিব AKM রাশিদুল আলম। আর অতিরিক্ত ব্যয়ের বিষয়টি নজরে এসেছে জানিয়ে কোষাধ্যক্ষ বলছেন, তারা খুব বেশি চেয়েছে এমন না। যেটুকু যৌক্তিক, তারা খুব বেশি চেয়েছে সেরকম নয়, বাট একটা যৌক্তিকতার বিষয় আছে, বিশেষ ফান্ডের যেহেতু ক্রাইসিস আছে, মিনিমাম যেটুকু দিয়ে নির্বাচন করা সম্ভব আমরা সেটুকুই দিচ্ছি। জাকসুর নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবমুখর পরিবেশ থাকলেও এখন বাজেটের অঙ্ক ও খরচের ধরন নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আব্দুল আল মামুন, 71। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকের দিনের কার্যক্রম জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রায়ান, আজ ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, আর এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন রয়েছে, আর প্রচার নিয়ে আসলে প্রার্থীরা কি বলছে, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? লাবণী, আজকে বন্ধের দিন, শনিবার এমনিতেই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে, তার মধ্যে ঈদে মিলাদুন্নবীর ছুটি, সব মিলে আজকে কিন্তু প্রচার তেমন জমে ওঠেনি। এখন পর্যন্ত প্রার্থীরা খুব একটা বের হননি, 2-4 জন করে বের হয়েছেন, আর শিক্ষার্থী বা ভোটার নেই বললেই চলে। আজকে মোটামুটি সবাই হলে অবস্থান করছেন। যতটুকু আমরা জানতে পেরেছি, দুপুরের পর থেকে যারা প্রার্থী আছেন বিভিন্ন প্যানেলের, তারা হলগুলোতে প্রচার চালাবেন, আর ব্যক্তিকেন্দ্রিক প্রচার আজকে তারা চালাবেন। এর বাইরে বেলা 12টার সময় ছাত্রদল তাদের নির্বাচনী যে ইশতেহার ঘোষণা করবে, সেখানে তারা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরবে, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, বিশ্ববিদ্যালয় পরিবহন সেক্টর, এই বিষয় আর শিক্ষক নিয়োগ, এই বিষয়গুলোতে তারা জোরালোভাবে দাবি তুলে ধরবে, যেগুলোতে সংস্কার করা, কিভাবে সংস্কার করলে বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলবে, এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলবে। আরেকটা বিষয় যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী যে প্রচারে খুব একটা আমেজ কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আর মাত্র 4-5 দিন বাকি আছে নির্বাচনের, কিন্তু এই কারণে প্রার্থীরা আসলে মূলত বলছেন যে নির্বাচনের যে বিধিনিষেধ আছে, বিধিনিষেধগুলোর কারণে আসলে তারা খুব একটা প্রচার জমাতে পারছেন না, বা প্রার্থী তারা আছেন খুব একটা আগ্রহ পাচ্ছেন না এই নির্বাচন কেন্দ্রিক, যার কারণে কিন্তু আমেজ যেটা বলা যায় যে নির্বাচনের এত বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়, কিন্তু সেরকম আমেজ দেখা যাচ্ছে না। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। লাবণী। রায়ান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই জাকসু নির্বাচনের আরও তথ্য পরবর্তীতে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। ভারত ঘিরে বাংলাদেশ ও মিয়ানমার, দেশ তিনটির রাজনীতিতে জটিল সমীকরণ। আবার এক দেশের অভ্যন্তরীণ অবস্থার প্রভাব পড়ছে অন্য দেশগুলোতেও। রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভর করছে এই অঞ্চলের 150 কোটিরও বেশি মানুষের ভবিষ্যৎ। দর্শক, এই অঞ্চলের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সুফিয়ান ফারাবির ধারাবাহিক প্রতিবেদনের আছে দেখুন প্রথম পর্ব। মিয়ানমার শাসন করছে বিশ্বের অন্যতম নিষ্ঠুর সামরিক জান্তা। দেশটির প্রায় প্রতিটি প্রদেশেই সামরিক বাহিনীর বিরুদ্ধে চলছে বিদ্রোহ। এ বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেয়া হলেও অচিরেই মিয়ানমারে শান্তি ফিরছে না বলে মনে করেন সে দেশের সংবাদকর্মীরা। New government, you mean like it's going to be pro-military, you know. Whoever is contesting in this election will be pro-military. Military, as we know, is not civilian government. To
change the political system, root cause in Myanmar, and then, we have to do it together. We have to do it together. Not only Burmese people can do it, all the community from Myanmar, if they don't want the military regime, we have to work together to change the political system. একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট সরকার ভারতে মোদি বিরোধী আন্দোলন তুঙ্গে ভোটাধিকার রক্ষার আন্দোলনে নেমেছে দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। অন্যদিকে তামিলনাড়ুতে মোদিকে ফ্যাসিস্ট বলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিত্রনায়ক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপাতি বিজয়। ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। টানা 3 মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নরেন্দ্র মোদি সবচেয়ে কঠিন সময় পার করছেন বলে মনে করেন উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক মাইকেল কুগেলম্যান। He is facing challenges politically that he's not faced in his earlier on in his what's it's been more than a decade of being in power, and one of those challenges is that he needs to rule within a coalition now, which is something that had not been the case. And also the opposition leader, Rahul Gandhi, is indeed a formal opposition leader now because of the how many seats the opposition got in last year's election in India, which means that the opposition has more power and influence in the legislature, in the parliament. That's significant for Modi as well. দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী শাসনামলের পর গণতান্ত্রিক লড়াইয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। নানা প্রতিশ্রুতি, স্বপ্ন ও নির্বাচনের দিকে যাত্রার পথে বাধা আছে। অভ্যন্তরীণ ও দেশের বাইরে থেকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও রাজনীতিবিদরা মনে করছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন রাষ্ট্র ও পররাষ্ট্র বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। নির্বাচিত একটি বৈধ সরকারই স্থিতিশীলতার দাবি করতে পারে, রাষ্ট্রীয় নীতি বা সবগুলো পরিচালনার ব্যাপারে তারাই শেষ কথা বলতে পারে। তার কারণ তারা জনগণের প্রতিনিধিত্ব করে, আর এরা জনগণের প্রতিনিধিত্ব করে না কিন্তু একটি জন আকাঙ্ক্ষার সরকার, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু সাধারণভাবে এই ধরনের সরকারগুলো মধ্যপন্থায় থাকে, এরা মৌলিক বা নীতিগত কোনো সিদ্ধান্ত নেয় না। বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক অস্থিতিশীলতার কালো মেঘ ঘিরে ধরেছে বাংলাদেশ সহ এই 3 দেশকে। ভারত প্রতিবেশীগুলোর সাথে। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। মুক্তিযোদ্ধাদের প্লটে নির্মিত দোকান ফ্ল্যাট নিয়ে হরি লুটের অভিযোগ উঠেছে খোদ আরেক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলে এসব দখল করেছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল হোসেন মজুমদারের ভাই আনোয়ার হোসেন। মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাট শুধু নিজ ছেলেমেয়ের নামেই নয়, দিয়েছেন ভাই, ভাতিজা, এমনকি শ্যালক শালিকাকে। বঞ্চিত করা হয়েছে অসংখ্য মুক্তিযোদ্ধাকে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। আবাসিক ভবনে এই হট্টগোল কিসের? কাকেই বা মারতে তেড়ে যাচ্ছে এই যুবক? তাদের পরিচয়ই বা কি? গত 18 আগস্ট মিরপুরের রূপনগরের একটি আবাসিক ভবনে এই ঘটনার বিস্তারিত জানতে টিম 71 ভুক্তভোগীর সঙ্গে কথা বলতেই যেন কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার উপক্রম। আমি খালি বলছি যে 1,35,00,000 টাকা যে নিচে, ওই টাকাটা আনোয়ার মোন্দা সাহেব তার অ্যাকাউন্টে নিচে, এটা নিয়ম হলো সমিতির অ্যাকাউন্টে টাকাটা আসবে। উনি সমিতির অ্যাকাউন্টে না আইনা উনি পার্সোনাল আইনা টাকাটা খরচ করছে, এই কথাটা বলছি। আর 18 লক্ষ টাকা আমাদের সার্ভিস চার্জ উঠছে, এটার হিসাবটা দেয় না। এই দুইটা কথা বলছি। এটা বলার সাথে সাথে এরা আমার উপর হামলা করছে। 1999 সালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য রূপনগর আবাসিক মোড়ে 40 কাঠার এই প্লটটি বরাদ্দ দেয় সরকার। এখানে নির্মিত বহুতল ভবনটির দোকান ও ফ্ল্যাটের ভাগিদার হওয়ার কথা শুধুই মুক্তিযোদ্ধাদের। তবে বাস্তব চিত্র ভিন্ন। ক্ষমতার প্রভাবে তৎকালীন শিল্প প্রতিমন্ত্রী কামাল হোসেন মজুমদারের ভাই আনোয়ার হোসেন মজুমদার মুক্তিযোদ্ধা হওয়ার সুবাদে শুধু নিজে নন, স্ত্রী ছাড়াও ফ্ল্যাট দিয়েছেন ভাই, ভাতিজা, শ্যালক শালিকা থেকে শুরু করে তাদের সন্তানদেরও। 71-এর হাতে আসে সেই তালিকা। অর্থের বিনিময়ে ফ্ল্যাট দেওয়া হয়েছে অমুক্তিযোদ্ধাদেরও। নিয়ম তো একজনে একটা পাবে, অনেকে পায় নাই। আমি সদস্য, আমিও তো পাই নাই দোকান। উনি 11টা নিছে, বড় ছেলের নামে 3টা, তারপর ওনার ছোটো ছেলের নামে একটা, ওনার ওয়াইফের নামে একটা, ওনার সম্বন্ধীর নামে একটা, শালির নামে একটা, টোটাল 11টা। আমি নিচ্ছি আনোয়ার মজুমদার, ওনার ওয়াইফের নামে দোকানটা,
ওয়াইফের নামটা আমার এই মুহূর্তে সঠিকভাবে জানা নেই। ভাড়া ওনাকেই দিই, ওনার ম্যানেজার নিয়ে যান। তালিকা ধরে জানতে চাওয়া ওইসব ফ্ল্যাট কিভাবে বরাদ্দ পেলেন কথিত মালিকরা, তবে ভবনে গিয়ে ফ্ল্যাট মালিক কাউকেই পাওয়া যায়নি। শফিকুল সাহেবের নাম্বারটা কি আমাদের দেওয়া যায় একটু? অনুমতি ছাড়া ওনার নাম্বার তা ঠিক, কিন্তু উনি কি মুক্তিযোদ্ধা? না, এরকম কিছু শুনিনি। এটা তো মনে হয় K7 না? এটা আলাতুল আহমেদ মজুমদারের ফ্ল্যাট। উনি কি এখানে থাকেন? এটা কি আবু সাইদ ভাইয়ের বাসা? আপনি আবু সাইদ? আপনাদের ভাড়া দিচ্ছেন? অনেক মালিক তো আবার ভেতরে থেকেও নেন কৌশলের আশ্রয়। হাজার ডাকাডাকিতেও সাড়া মেলেনি। মামুন ভাই, কিরে ভাই বাসায় তো আছেন, খুঁজছেন না কেন? কামাল হোসেন মজুমদার মানে আত্মীয় না? আত্মীয় না, কি জন্য আসছেন ওটা বলেন। আনোয়ার হোসেন মজুমদার কি হয় আপনাদের? আমার শ্বশুর। শ্বশুর? আপনার হাজবেন্ড তো নিশ্চয়ই মুক্তিযোদ্ধা না? আমাকে প্রশ্ন করে আমি কোনো উত্তর দিতে পারবো? এটাই হলো কথা। আপনারা নিচে কার সাথে? নিচে লোক আছে না? আপনার হাজবেন্ডের নাম্বারটা দেন আমাদের একটু। আমাকে নম্বরটা দেন, আমি ফোন দিব না। আচ্ছা ফোন দেন, আপনার বাসায় নাম্বার আছে দেখেন। নাম্বারটা দেন আপনি। আমার তো ব্যাখ্যা দরকার। আপনি মুক্তিযোদ্ধার ফ্ল্যাট আপনারা থাকেন কিভাবে? তার নাম্বারটা দেন। কথা হয় আনোয়ার হোসেন মজুমদারের সময়কালে সমবায় সমিতিটির সহসভাপতির দায়িত্বে থাকা নুরুল ইসলামের সঙ্গে। তার মুখ থেকেই জানা যায় তার এক নায়কতন্ত্রের গল্প। এই 25 বছরের মধ্যে একটা নির্বাচন হয়, আর কোনো নির্বাচন উনি করতে দেয় নাই। অমুক্তিযুদ্ধে আসার কোনো প্রশ্নই নাই, কিন্তু সেইটা না করিয়া আমাকে 10-15 জন মুক্তিযুদ্ধ রাখছে বা 20 জন রাখছে, আর বাদ বাকি 40 জনেই উনি অমুক্তিযুদ্ধ। হাজার হাজার কোটি কোটি টাকা উনি সমিতির ক্যাশে না ঢুকাইয়া উনি ওনার নিজস্ব অ্যাকাউন্টে ঢুকাইয়া ওই টাকাগুলার উনি আত্মসাৎ করছে। দুদকে করা অভিযোগ বলছে ক্ষমতার অপব্যবহারে কিভাবে বঞ্চিত করা হয়েছে 28টি মুক্তিযোদ্ধা পরিবারকে। তাদেরই একজন আয়ুব আলী। বরাদ্দ দেওয়ার পর জায়গাটি অবমুক্ত করতে বড় ভূমিকা ছিল এই মুক্তিযোদ্ধার, অথচ তার নামেই জোটেনি কোনো ফ্ল্যাট। দোকানটিও জোর করে কেড়ে নেয় মজুমদার বাহিনী। আমার শটগান ধরছে আমার বুকের মধ্যে যে তুমি দুইটা জানালে মাইরে ফেলাই দেবো। তারপরও আমি বলছি গুলি করবি কর, এতে কোনো আমার অসুবিধা নেই, কিন্তু যেই জায়গা মুক্তিযোদ্ধাদের জায়গা এটা আমি এই জায়গা আজকে এই জায়গার মধ্যে মার্কেট করবোই। 17 বছর এটার ভিতরে আমার ঢোকার সুযোগ আর দেয় নেই। 20-25 জনের নিচে হবে না যারা এখানে রক্ত দিছে, যারা এখানে শ্রম দিছে, যারা অর্থ দিছে, এই লোকগুলি আজ রাস্তায় করতেছে। আমার ছেলেমেয়েরা যখন বলে যে এই এত কিছু করলেন তো আপনার ফ্ল্যাট নাই কেন, এই উত্তরটা আমি আর দিতে পারি না। আর এসব নিয়েই 18ই আগস্টের সভায় প্রশ্ন উত্থাপন করলে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে আক্রমণ করে ওই ভবনে ফ্ল্যাট মালিক বনে যাওয়া আনোয়ার হোসেন মজুমদারের 2 ছেলে। পাঞ্জাবি পরা যাকে দেখা যাচ্ছে সে মজুমদারের ছোট ছেলে আফলাতুল আহমেদ। বারবার যাকে তেড়ে যেতে দেখা যাচ্ছে সে বড় ছেলে রেজাউদ্দিন আহমেদ। কোন ক্ষমতায় এসব সম্পত্তি হরিলুট করলেন আনোয়ার হোসেন মজুমদার? সে প্রশ্নের উত্তর জানতে তার বাসায় টিম 71, তবে পাওয়া যায়নি তাকে। আনোয়ার মজুমদার, হ্যাঁ উনি তো থাকেন। হ্যাঁ ইনি থাকে, গাড়ি নিয়ে বের হয়ে তবে বাড়তি তথ্য যা পাওয়া যায় মিরপুরের রাকিন সিটির এই ফ্ল্যাটটিও তিনি বাগিয়েছেন মুক্তিযোদ্ধা কোঠায়। কোনো ফ্ল্যাট কেনা নাকি ভাড়া ওনাদের জায়গা পরে অবশ্য ফোনে পাওয়া যায় তাকে, তবে প্রশ্ন শুনতেই উত্তেজিত হয়ে পড়েন আনোয়ার হোসেন মজুমদার। আপনি যদি আপনার আত্মীয় স্বজন সবাই যদি বলেন আমার পরিবারের লোক, এইটাই পসিবল, এটা পরিবারের লোক হতে পারে না। আপনি আত্মীয় স্বজনের কাছে তাহলে বিক্রি করছেন? না, আমি বিক্রি হয়ে যাই। আপনার শুধু আত্মীয় স্বজন এতগুলো একটা প্রজেক্টে ঢুকলো, আর কারো আত্মীয় স্বজন ঢুকলো না? আর সদস্য হিসাবে যেটা দেওয়ার এটা দিছে ওনারা। জাহিদ কি হয় আপনার? জাহিদ তো উনি কিনে নিছে, উনি আরেকজন থেকে কিনে নিছে। আপনার ছেলে কি হিসাবে ফ্ল্যাট পাইলো ওখানে? আমার ছেলে আমার মামাতো ভাই থেকে এই সদস্যটা আমরা 3,000 টাকা 3 লাখ টাকা দিয়ে আমরা কিনেছি। ওরে বিদায় করে দিছি, ও মুক্তিযোদ্ধা ছিল না। মুক্তিযোদ্ধা ছিল না, তাহলে ও পাইলো কিভাবে? এই দায়িত্ব আপনার। আপনি 2 দিন আগেও আপনার ছেলেরা গিয়ে ওখানে মুক্তিযোদ্ধাদের মারছে, আপনি ক্ষমতার ব্যবহার এখনো করছেন। আপনার সামনে আপনার মা বাপ তৈরি গালাগালি করে, জি, তখন কি আপনি সহ্য করতে পারবেন?
এ ঘটনায় তদন্ত শুরু করেছে সমবায় অধিদপ্তর। তবে 18 আগস্ট তদন্ত কর্মকর্তাদের উপস্থিতিতেই নিজেদের ক্ষমতা জাহির করে মিরপুরের মজুমদার পরিবার। আচ্ছা, এটা তো মুক্তিযোদ্ধাদের প্লট, মানে আপনারা মুক্তিযোদ্ধার কি হিসাবে প্লটটা পেয়েছেন? সুমন তানভীর, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।